দর্শক, টিভিএস মার্কেটসের এবারের পর্বে সবাইকে স্বাগতম। 2022 সাল খুব খারাপ গেছে পুঁজিবাজারের জন্য, পুঁজিবাজারের বিনিয়োগকারীদের জন্য বোঝাই যাচ্ছে। তো 23 সাল নিয়ে কি হতে পারে, আজকে আমাদের আমন্ত্রিত অতিথি মিস্টার শাহরিয়ার আজাদ শশী। উনি একজন চার্টার্ড ফিনান্সিয়াল অ্যানালিস্ট। ওনাকে আমি অনেক দিন ধরে চিনি। সিকিউরিটিজ অ্যানালাইসিস দিয়ে শুরু করেছেন ক্যারিয়ার, পরবর্তীতে অ্যাসেট ম্যানেজমেন্টে ছিলেন। এখন একটা সুইস ফাইন্যান্সিয়াল টেকনোলজি কনসালটেন্সি ফার্মে উনি বাংলাদেশের পুঁজিবাজারের উন্নয়নে বিভিন্ন দিক নিয়ে কাজ করছেন। শশী ভাই, আপনাকে স্বাগতম। থ্যাংক ইউ। তো 22 সাল নিয়ে আমরা আর কথা না বলি, সব মোটামুটি শোনা। এখন পরিস্থিতি কি দেখছেন গ্লোবাল ইকোনমিক সিচুয়েশনের প্রেক্ষাপটে? আমাদের ইকোনমি 23 সাল কেমন যাবে, অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের ক্যাপিটাল মার্কেট? আচ্ছা, হ্যাঁ, যেটা বললেন যে 22 সাল তো আসলে অনেক দিক থেকেই খারাপ গেল। হঠাৎ করে একটা যুদ্ধ শুরু হয়ে গেল, যেটা আসলে টোটালি আনপ্রেসিডেন্টেড ছিল। এবং গ্লোবালি একটা ইনফ্লেশনের যে প্রকোপ দেখা গেছে 22 সালে, প্রত্যেকটা দেশই কিন্তু দেখবেন যে ওদের সেন্ট্রাল ব্যাংক বেশ ভালো মতো স্টেপ আপ করছে। এবং ফেডারেল রিজার্ভ রেট এখন চলে আসছে প্রায় ওদের টার্গেটেড 4.25 থেকে 4.5%-এর মধ্যে। ব্যাঙ্ক অফ ইংল্যান্ডও এখন 3.5% ওদের পলিসি রেটে নিয়ে আসছে। বাট আপনি যদি খেয়াল করেন, গত যে লেটেস্ট যে ডেটাগুলো আসতেছে গ্লোবাল ইকোনমি রিলেটেড, ওগুলোতে খেয়াল করে দেখবেন যে এখন কিন্তু সেন্ট্রাল ব্যাংকরা একটু শিথিল হচ্ছে। আবার ওরা কিন্তু আগের মতো অতটা হার্ড লাইনে নেয় যে ইন্টারেস্ট অনেক বাড়াবো, ইন্টারেস্ট আমাদের একদম 10% রেটে নিয়ে যাবো, এরকম হার্ড লাইন থেকে সরে আসছে। সো এই মুহূর্তে 2023 সালে আমার কাছে যেটা মনে হয় যে ইনফ্লেশন, সবাই বলছে গ্লোবাল অ্যানালিস্টরা যে ইনফ্লেশন একটা জায়গায় চলে আসছে, এখান থেকে আসলে বাড়ার নাই, এখান থেকে হয়তো কিছুটা সময় এখানে থেকে পরে নিজের দিকে চলে আসতে পারে। হ্যাঁ, এখন দুইটা কনসার্ন। একটা হচ্ছে আপনার রিসেন্টলি চায়নাতে আপনারা দেখছেন যে কোভিড আবার একটু বেশ বাড়া শুরু করছে, এবং সেটা খুবই অ্যালার্মিং। আর পুতিন ইজ অবভিয়াসলি আনসার্টেন। পুতিন আসলে কী করবে রাশিয়া ইউক্রেন যুদ্ধটা নিয়ে, এটা আসলে বলাটা মুশকিল। বাট এই দুটা ইস্যু যদি আমরা সেট অ্যাসাইড করি, তাহলে আমার কাছে মনে হয় যে 2023 সাল আসলে 2022-এর মতো এতটা হয়তো খারাপ আমরা এক্সপেক্ট নাও করতে পারি। বাট অ্যাগেন, এভরিথিং ইজ আনসার্টেন। বাট সোফার সেন্ট্রাল ব্যাংক এবং পলিসি মেকারদের কথাবার্তা শুনে যেটা মনে হচ্ছে যে 23 সালের জন্য ওরাও একটু ব্রিদিং স্পেস দিচ্ছে সবাইকে। ওকে। আর আমাদের যেমন এনার্জি অ্যান্ড পাওয়ার সিচুয়েশন গেল, এগুলো খুব এখন উইন্টারে হয়তো একটু এক্সপেক্ট করা যাচ্ছে ভালো। তারপরে অ্যাপারেল এক্সপোর্টটাও আগের চেয়ে যা আমরা ভয় পাচ্ছিলাম তার চেয়ে ভালো হচ্ছে। আমাদের 23 সাল ফার্স্ট হাফ অ্যান্ড বা পরবর্তীতে কি ফার্স্ট হাফটাই যদি দেখেন, মানে বাংলাদেশের জন্য যেটা হয়েছে, বাংলাদেশ আসলে ধরেন আমাদের কান্ট্রিতে বেসিক্যালি ইম্পোর্ট ডিপেন্ডেন্ট। আর আপনি যেটা বললেন ওই ফুয়েল অ্যান্ড পাওয়ারের ব্যাপারটা, সেটাতে আমি যদি আগে আসি, আমার কাছে মনে হয় যে ফুয়েলের পাওয়ার মানে পাওয়ার সেক্টরের যে ব্যাপারটা, সেটা আসলে আমাদের একটু মনে হয় মিটিগেট হবে। কারণ আমাদের অলরেডি একটা রামপাল পাওয়ার প্ল্যান্টের অর্ধেক কিন্তু অলরেডি উদ্বোধন হয়ে গেছে, এবং সেটা অলরেডি আমাদের ন্যাশনাল গ্রিডে ইলেকট্রিসিটি সাপ্লাই দিয়ে শুরু করে দিচ্ছে। এবং এরকম আরও কিছু কিছু বড় বড় মেগা পাওয়ার প্ল্যান্ট, যেমন আমাদের রূপপুর নেক্সট ইয়ার আমরা আশা করতেছি চালু হয়ে যাবে, হয়তো জুনের মধ্যে প্রথম ইনস্টলমেন্টটা চালু হবে। সো ওটা যদি আমরা কনসিডার করি, আমাদের আসলে ধরেন পাওয়ার সেক্টরের যে মানে স্বল্পতা, সেটা হয়তো থাকবে না। রাদার আমার কাছে মনে কিছু ভালো জিনিস হবে। যেমন আমাদের কিন্তু ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট যেগুলো ছিল, সেগুলোর জন্য কিন্তু গভর্নমেন্টের অনেক বেশি পরিমাণে ক্যাপাসিটি পেমেন্ট দেওয়া লাগতো। আমার কাছে মনে হয় 23-24 সালে আমরা একটা কোর্স কারেকশনের দিকে যাব। গভর্নমেন্ট ফিসকালি একটু প্রুডেন্ট হবে, কারণ গভর্নমেন্ট কিন্তু অলরেডি বুঝে গেছে যে দ্যাট ওয়াজ ওই সময়ের জন্য এটা একটা গুড ডিসিশন ছিল। বাট অ্যাট দিস মোমেন্ট আমাদের যেই পরিমাণ টাকা বা যে পরিমাণ ফরেন রিজার্ভ চলে যাচ্ছে ওই পাওয়ার প্ল্যান্টগুলোর জন্য, হুইচ ইজ নট গুড। এবং সেটা আমার মনে হয় যে 2023-24 এই দুইটা সাল ধরে আমরা দেখবো যে ওই কোর্স কারেকশন হয়ে আমরা আসলে ফিসকালি একটা ব্যালেন্স জায়গায় চলে যাব। আমাদের পাওয়ারের ব্যালেন্স অফ পেমেন্টের ইস্যুগুলো কেমন ফোরসি করছেন? ব্যালেন্স অফ পেমেন্টের ইস্যু আসলে এইটা ধরেন প্রচুর এলসি ডেফার্ড আমাদের এই মুহূর্তে আসলে এটা ম্যানেজড একটা অবস্থায় আছে। আমাদের ধরেন আমরা তো চেষ্টা করছি ইম্পোর্টটা কমাতে। এখন এটা আমরা ধরেন এই মুহূর্তে আমাদের ডলারের যে এক্সচেঞ্জ রেট, সেটা কিন্তু ম্যানেজড এক্সচেঞ্জ রেট। এখন সেন্ট্রাল ব্যাংক যদি চিন্তা করে যে আমরা আসলে এটা মার্কেটের উপর ছেড়ে দিব, তাহলে কিন্তু আমাদের সিচুয়েশন হয়তো আরেকটু খারাপ হতে পারে। সেন্ট্রাল ব্যাংক এটা করতেছে না, বাট এটা যদি করে সেক্ষেত্রে আমাদের হয়তো একটা স্বল্প সময় তো ধাক্কা লাগবে, বাট আলটিমেটলি গিয়ে হয়তো আমরা আবার কোর্স কারেকশনে, কারণ ইট হ্যাজ টু বি আ ব্যালেন্স অফ পেমেন্ট, আমার ব্যালেন্স থাকতে হবে। সো যেহেতু আমার কাছে মনে হচ্ছে যে IMF হ্যাজ অলরেডি অ্যাগ্রিড টু গিভ আস সাম মানি, যেটা ফেব্রুয়ারিতে প্রথম ইনস্টলমেন্ট আসবে। সো যেটা ওরা পাকিস্তানকে দেয় নাই, শ্রীলঙ্কাকে দেয় নাই, কিন্তু আমাদেরকে দিতে রাজি হয়েছে। তার মানে হচ্ছে আমাদের ইকোনমি নিয়ে আসলে ওদের
আমরা যেটা যত বেশি ভয় পাচ্ছি তার চেয়ে আমাদের ওদের budget ক্রেডিট টা কম। ওয়ার্দিনেস ওদের চেয়ে ভালো ওদের ডেফিনেটলি। থেকে ভালো। সো এই কারণে আমার কাছে মনে হয় যে ব্যালেন্স অফ পেমেন্টের ধাক্কাটা সামহাও আমরা হয়তো কাটায় উঠতে পারবো। যেহেতু আপনি একটু আগে বললেন যে আমাদের কিন্তু অলরেডি ইউএসএ এবং ইউরোপিয়ান ইউনিয়নে এক্সপোর্ট যতটা খারাপ হচ্ছে ততটা খারাপ হয় নাই, ওটা কিন্তু আসতেছে। আমাদের রেমিটেন্সও সোফার আসতেছে বেশ ভালোভাবে। রেমিটেন্সের ব্যাপারটা যদি আমি একটা জিনিস অ্যাড করি, সেটা হচ্ছে আমাদের এখন যেই এক্সচেঞ্জ যেটা আমরা রেমিটেন্সটা পাচ্ছি, এটা আসলে একটা বড় কারণ যে আমাদের ওই হুন্ডির মাধ্যমে টাকা পাঠাতে হচ্ছে দেশে। কিন্তু যদি আমরা এক্সচেঞ্জেরটাকে আরেকটু ফেভারেবল করতে পারি ফর দ্য রেমিটার্স, তাহলে আমার ধারণা রেমিটেন্সের গ্রোথটা আবার ওই গত বছরের মতোই হয়ে যাবে, গত ফিসক্যাল ইয়ারের মতো। ওকে, দ্যাট মিন্স যে গভর্নমেন্টের হাতে টুল আছে যেগুলো হ্যাঁ, তারা ইউজ tool করতে এই পারে মুহূর্তে এখন আছে এই মুহূর্তে। এবং সবই সবচেয়ে exhausted বড় না। ব্যাপার হচ্ছে যে আমাদের আইএমএফ এর লোনটা ঢুকলে উইল বি গেট আ গুড ব্রিদিং স্পেস অ্যাগেন। ওকে ওকে, তো ক্যাপিটাল মার্কেট, কর্পোরেট আর্নিংস, না, এটা ধরেন আমাদের ক্যাপিটাল মার্কেটে যেটা হয়েছে সবসময়, যেটা হয়ে দেখে আসছি আমি, যেটা আমি সবসময় শিখে আসছি আমার স্টুডেন্ট লাইফ থেকে, যে ইফ ইউ ওয়ান্ট টু মেক প্রফিট ফ্রম এন ইনভেস্টমেন্ট, বাই লো সেল হাই। কিন্তু এই একটা সিম্পল জিনিস আমরা অলওয়েজ ভুল করি। আমরা অ্যাজ এন ইনভেস্টর অলওয়েজ উই বাই হাই অ্যান্ড সেল অ্যাট প্যানিক অ্যাট আ লো প্রাইস। সো 2022 সালে আমাদের কিন্তু ফিউচার যে খারাপ হবে এটা কিন্তু অনেক আগে বোঝা গেছিলো, ধরেন সেকেন্ড কোয়ার্টার থেকেই। সো ওই সময় থেকে কিন্তু আমাদের এক্সপেক্টেড ছিল যে সবার কর্পোরেট আর্নিং কিন্তু একটা ধাক্কা খাবে, সেটা মোটামুটি সবাই খাইছেও। বাট তার মধ্যেও কিন্তু কিছু কিছু সেক্টর বা কিছু কিছু কোম্পানি যেগুলো কিন্তু স্ট্যান্ড আউট করা উচিত এবং যেগুলো হয়তো করবেও, সেগুলো হয়তো আমরা এখন খেয়ালও করতেছি না। আপনাকে একটা সিম্পল এক্সাম্পল দিই, আমাদের এখন আমরা এক্সপেক্ট করতেছি যে আমাদের কিন্তু ইন্টারেস্ট রেটটা বাড়বে, এবং অলরেডি কিন্তু ব্যাংকে দেখবেন এফডিআর বা ডিপোজিট রেট যেগুলো কিন্তু অলরেডি একটু আপওয়ার্ড ট্রেন্ডিংয়ের দিকে আছে। মানে ক্যাপটা না থাকলে ক্যাপটা না থাকলেও তারও বেড়ে যেত, বাট তারপরও গত বছরের তুলনায় 21-এর তুলনায় 22 সালে আমার ডিপোজিট রেট এমনিতে একটু হাই কম্পেয়ার টু 2021। সো আমরা যদি এখন দেখি যেসব কোম্পানিগুলোর আপনার কথার কথা ক্যাশ বেশি এবং ডিপোজিটস হাই ইন ব্যাংকস, ওদের কিন্তু অবভিয়াসলি আর্নিংয়ে খুব বেশি একটা ইম্প্যাক্ট পড়বে না, যারা ধরেন পুরোপুরি ওই ডিপোজিটের ইন্টারেস্ট ইনকামের উপর ডিপেন্ডেন্ট। সো এই ধরনের কোম্পানি যদি আমরা আইডেন্টিফাই করতে পারি যে কোম্পানিগুলো আসলে ক্যাশ রিচ, যে কোম্পানিগুলোর আসলে ধরেন এই গ্লোবাল রিসেশনেও আসলে অতটা প্রবলেমে পড়ার কথা না, যেগুলো ডিফেন্সিভ স্টক আমরা বলে থাকি ফাইন্যান্সের ভাষায়। সো ওই ধরনের কিছু কোম্পানি যদি আপনি উদাহরণ দিয়ে কয়েকটা, মানে ধরেন আমার কথা হচ্ছে, ধরেন আমার তো মানে ওষুধ তো খাবো, সো ফার্মাসিউটিক্যাল সেক্টর ইজ ওয়ান সেক্টর যেটা আমার কাছে মনে হয় যে এটা আমাদের একটা পার্কিং স্টক হওয়া উচিত। আমরা ধরেন এখন দেখতেছি সবই খারাপ, বা সবই হয়তো এই মুহূর্তে খারাপ, নট নেসেসারিলি সবসময় খারাপ। সো ওই সময়ের জন্য যদি আমরা চিন্তা করি, সেক্ষেত্রে আমরা কিন্তু ফার্মাসিউটিক্যাল কোম্পানি পার্কিং মিন্স আবার এখানে আমাদের মার্কেটে পার্কিং একটা ভিন্ন মানে আছে, আপনি জানেন যে আপনার ম্যানিপুলেট করার পরে আমি বলতে চাচ্ছি যে ফর দ্য টাইম বিং আমরা হয়তো উনি বলতে চাচ্ছিলেন যে আমরা আমাদের যে নিজের পুঁজিটা একটা খারাপ সময়ে কোথায় নিরাপদে লগ্নি করে রাখতে পারি, সেই অর্থে পার্কিং বলছিলেন, নট যে ম্যানিপুলেটররা বিভিন্ন ইনস্টিটিউশনাল অ্যাকাউন্টে শেয়ার ঢুকিয়ে দেয় হাই রেটে, সেটা না। না, অবশ্যই না, আই শুড বি মোর ক্লিয়ার অ্যাবাউট দ্যাট। সো এটা একটা কোম্পানি, মানে এই ধরনের কোম্পানিগুলো একটা হতে পারে, এই যেই কোম্পানিগুলো আপনার ধরেন আসলে ওদের ক্যাপিটাল ইরোশন হওয়ার ভয়টা কম। আবার ধরেন কিছু কিছু কোম্পানি কিন্তু আপনার ওদের ডিভিডেন্ড দেওয়ার ক্যাপাসিটি বেশ ভালো থাকে। আমি যেমন কথা আমি যদি ধরেন এক্সাম্পল হিসেবে বলতে পারি মিউচুয়াল ফান্ডগুলাই 2022 সালে কিন্তু তেমন ট্রেডিংই হয় নাই। সো 2022 সাল কিন্তু আসলে মিউচুয়াল ফান্ডগুলোর জন্য ভালোও না আবার খারাপও না, ওদের কিন্তু শেয়ার ওরকম লস হয় না, যে ফ্লোর প্রাইস ছিল। ফ্লোর প্রাইস অবশ্য খুব বেশি একটা ভালো টুল না, সেটা আমরা পরে আসবো হয়তো, বাট ওই ফ্লোর প্রাইসের কারণে কিন্তু মিউচুয়াল ফান্ডগুলোর খুব বেশি একটা লস হচ্ছে না। আবার ওদের হাতে যদি এনাফ ক্যাশ থাকে, যেটা ওরা ইউজুয়ালি ব্যাংকে ডিপোজিট করে থাকে, ওরা কিন্তু একটা ভালো পরিমাণ হলেও, মানে আমি যদি কথা বলি, একটা আমি মিউচুয়াল ফান্ড কিনলাম 7-8 টাকা করে, আমি দেখলাম এনএভি রিটার্ন ম্যাক্সিমাম মার্কেটকে বিট দিয়েছে এবছর। হ্যাঁ, সো এটা কিন্তু ওই বিকজ অফ দ্য ফ্লোর প্রাইস, কারণ ওদের কিন্তু ট্রেড করার কোনো উপায় ছিল না, বাট ওরা আবার ওখান থেকে ফিও পাচ্ছে, কিন্তু ওরা কিন্তু সেই ফিটা নিয়ে ওরা আবার মানুষকে ডিভিডেন্ড হিসেবে টাকাটা ব্যাক দিবে। সো ওই ধরনের কিছু কোম্পানিতে আইডেন্টিফাই করতে পারি যে আমি এখান থেকে ভালো ডিভিডেন্ড পাবো ফর দ্য টাইম বিং, আমরা কিন্তু সেগুলোও তো স্টক কিনে রাখতে পারি বা ওই মিউচুয়াল ফান্ড কিনে রাখতে পারি। সেখানে একটা মজার বিষয় আপনাকে বলি, আমি ফাইন্যান্সের পাশে একটা বায়াস আছে, এটাকে বলা হয় মেন্টাল অ্যাকাউন্টিং বায়াস। তো আমরা ইউজুয়ালি ক্যাপিটাল গেইন আর ডিভিডেন্ড ইনকাম দুটাকে আমরা আলাদা করে দেখি। আমরা সবসময় ক্যাপিটাল গেইনটাকেই বেশি ফোকাস দিই, যে আমার শেয়ার থেকে 7 টাকা কিনে আমি 10 টাকা বিক্রি করছি, আমার অনেক লাভ হয়েছে। বাট আমি 60 টাকার শেয়ারে যদি আমি 40% ক্যাশ ডিভিডেন্ড পাই, ওটা কিন্তু ওরা বেশি লাভ। কিন্তু আমরা এই জিনিসটাকে আমরা টোটালি আলাদাভাবে দেখি, যে এটা 1 টাকা, এটা 1 টাকা। এরকম যে সময়টাতে আমাদের ডিফেন্সিভ হওয়া উচিত, এই সময় ক্যাপিটাল গেইনের চেয়ে ডিভিডেন্ড চেজ করা উচিত আমাদের। অবশ্যই আমাদের ডিভিডেন্ড চেস করা উচিত এবং ভালো প্রাইস। আমি তো নিশ্চয়ই
এইটুকু তো আমরা সবাই বুঝি যে এখন মার্কেটে যে অবস্থা যাচ্ছে, এখানে কিন্তু অনেক কোম্পানি আসলে যেই দামে থাকা উচিত তার থেকে অনেক কমেও চলে আসছে অনেক কোম্পানি, যে কোম্পানিগুলো আসলে ফান্ডামেন্টালি স্ট্রং। এখন এই ফান্ডামেন্টালি স্ট্রং কথাটা আমার আসলে বাংলাদেশের যে কোনো জায়গায় বলতে খুবই বিব্রত হওয়ার মতো বিব্রতকর বিষয়। একটা অবস্থা। কারণ আসলে দেখা গেছে যেরকম অনেক ইনভেস্টর আমাকে বলছে, ভাই আপনি তো বলছিলেন ফান্ডামেন্টাল ভালো স্টক কিনছে, ওটাও দেখা গেছে 50% ফল করছে। বাট নানলেস আমাদের কিছু কিছু কোম্পানি সম্বন্ধে কিছু ভালো ভিউ সবসময় থাকে, যে কোম্পানিগুলো হয়তো 50% পড়ার পর উই আর কনফিডেন্ট দ্যাট উইল বাউন্স ব্যাক অ্যানাদার 100%। আপনি আজকে যেহেতু আমাদের শোতে চলে এসেছেন, অ্যাটলিস্ট 5টা ভালো স্টকের নাম বলবেন যেগুলো আপনি পার্সোনালি বিলিভ করেন তাদের ফান্ডামেন্টালস স্ট্রং এবং ভবিষ্যৎ উজ্জ্বল। নট স্টক প্রাইস প্রেডিকশন চাচ্ছি না আপনার কাছে। আচ্ছা, আমি যদি আপনাকে মানে শুরুতেই একটা কোম্পানির নাম বলতে চাই, তাহলে সেটা হতে পারে আপনার বাংলাদেশ সাবমেরিন কেবল। আপনি তো দেখবেন যে ওই কোম্পানির যে গ্রোথটা, যেটাকে পিওর গ্রোথ স্টক বলে, আমাদের কিন্তু ফাইন্যান্স আমরা পড়ে আসছি ভ্যালু স্টক এবং গ্রোথ স্টক। সো গ্রোথ স্টক বলতে কী বোঝে, এটা আসলে একটা গুড এক্সাম্পল হতে পারে আপনার বাংলাদেশ সাবমেরিন কেবল। ও কোথা থেকে কোথায় চলে আসছে, এবং আমার কাছে মনে হয় যে যেহেতু আমাদের ভিশন হচ্ছে ডিজিটাল বাংলাদেশ করা, সাবমেরিন কেবল যেহেতু আপনার থার্ড সাবমেরিন বসানোর জন্য একটা চুক্তি করে ফেলতেছে, সো আই থিঙ্ক দিস কোম্পানি উইল গ্রো ইভেন ফার্দার। এখানে একটা ব্যাপার বলে রাখি যে সব কোম্পানিকে আসলে সবভাবে অ্যানালাইজ করলে হবে না। সাবমেরিন কেবলের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে ওর ক্যাশ ফ্লোটা ইম্পর্টেন্ট আমাদের জন্য ইপিএসের থেকেও, কারণ ওর অপারেটিং এক্সপেন্ডিচারের একটা বড় পার্ট হচ্ছে ডেপ্রিসিয়েশন। সো এটা মাথায় রেখে আমাদের খেয়াল রাখতে হবে যে আমি ওদের ইপিএস দেখবো নাকি প্রাইস টু ক্যাশ ফ্লো বা এই মেট্রিকগুলো বা অন্য কোনো মেট্রিকের দিকে যাব। আমরা ইউজুয়ালি সবাই সব কিছু একটা মেট্রিক দিয়ে দেখার চেষ্টা করি। এরপরে যদি আপনি আমাকে বলতে বলেন, তাহলে ফার্মাসিউটিক্যালে অবভিয়াসলি আমার খুবই ফেভারিট শেয়ার স্কয়ার ফার্মা অলওয়েজ। সবারই সুপার গভর্নেন্স, এই কোম্পানির আসলে গভর্নেন্স সোফার ইজ ভেরি গুড। অ্যান্ড আমি যেটা বলতেছিলাম একটু আগে, যে স্কয়ার ফার্মারও বেশ লিকুইড ক্যাশ ওদের ব্যালেন্স শিটে আছে, এবং আমার মনে হয় যে ওদের নর্মাল বিজনেসে কিছুটা গ্রোথ হয়তো অতটা হ্যাম্পার হবে না, বাট ওদের মার্জিন কিছুটা হ্যাম্পার হতে পারে কস্ট অফ র মেটেরিয়াল বেড়ে পুরো যাওয়ার কারণে। ইন্ডাস্ট্রি এটা পুরো ইন্ডাস্ট্রি হবে, বাট নানলেস আমার কাছে মনে হয় যে স্কয়ারের যদি ইপিএসে ডিগ্রোথও থাকে, যেটা আমি এক্সপেক্ট করতেছি না, তারপরও দিস উইল বি এ স্টক যেটা হয়তো আমাকে ফিউচারে সবসময় ভালো রিটার্ন দিয়ে যাবে। আপনি যদি আবার চিন্তা করেন একটা কোম্পানি, গভর্নমেন্ট কয়েকটা কোম্পানি লাইক তেল কোম্পানিগুলো, হ্যাঁ তাদেরও প্রচুর সেটা ক্যাশ আছে। আসতেছিলাম যে অয়েল ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলো কিন্তু ওদের প্রচুর এফডিআর আছে, এবং ওদের কিন্তু দেখেন যে যখন ইন্টারেস্ট রেট ক্যাপ করে দিল তখন কিন্তু ওদের ইপিএসে ধাক্কা লাগছে, কিন্তু সেখান থেকে কিন্তু ওরা আবার বাউন্স ব্যাক করে আবার একটা গ্রোথের দিকে যাচ্ছে। এবং কোয়ার্টার ওয়ান আমি দেখতেছিলাম 3টা অয়েল ডিস্ট্রিবিউশন কোম্পানিরই ইপিএসে বেশ ভালো গ্রোথ আছে প্রত্যেকটার, এবং দে অলওয়েজ প্রে গুড ডিভিডেন্ড, 120 থেকে 180% পর্যন্ত ক্যাশ ডিভিডেন্ড দিয়ে যাচ্ছে, হুইচ ইজ রিয়েলি গুড। আমি যদি ধরেন কথা ইল্ড ধরি, সেটা প্রায় 6-6.5% মতো এখনও আছে ওদের ডিভিডেন্ড ইল্ড। সো এটা গেল আমাদের 3 নাম্বার, ধরেন 3টা কোম্পানিকে একই ইয়েতে ফেললাম আর কি। 4 নাম্বার কোম্পানি নিয়ে যদি আমরা বলতে চাই, তাহলে আপনি খেয়াল করে দেখবেন যে আমাদের ম্যারিকো যে কোম্পানিটা, ও কিন্তু কন্টিনিউয়াসলি গ্রোয়িং, এবং ও যে প্রোডাক্টগুলো বিক্রি করে এগুলো তো আসলে ওর মার্কেট শেয়ার প্রায় 80%-এর উপরে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি ওর পুরো বিজনেসটাই ক্যাশ বিজনেস। আমি ম্যারিকোর ব্যালেন্স শিটে কখনোই অ্যাকাউন্ট রিসিভেবল দেখি নাই। ওরা ফুল ক্যাশে বিজনেস করে, এবং ওরা প্রতি কোয়ার্টারে ক্যাশ ডিভিডেন্ড দেয়। ওকে সো ওয়াই নট বাই দিস অ্যান্ড হোল্ড ইট। ওকে কত পার্সেন্ট ইল্ড আপনি মনে করেন যে আমাদের বাজারের জন্য একটা ডিসেন্ট ইল্ড? আমাদের মার্কেটের ডিভিডেন্ড ইল্ডটা আপনার অ্যারাউন্ড 3 থেকে 3.5%-এর মধ্যে থাকে। সেটা অবশ্যই এখন ভালো না। আমাদের যদি আমার ইনফ্লেশন কনসিডার করি, আমাদের মার্কেট এখন অনেক স্টক, ইভেন ব্যাংকের স্টকও আছে যেগুলোর ইল্ড আপনার 7.5-8%-এর উপরে। আর 10% ইল্ড আপনি ধরেন যদি ওপেন এন্ড মিউচুয়াল ফান্ডের দিকে যেতে পারেন, আমার কাছে মনে হয় সেখানে বেশ কিছু মিউচুয়াল ফান্ডে আপনি 10% উপরে ইল্ড পাবেন। সো আমার কাছে মনে হয় 7 থেকে 10 স্ট্যান্ডার্ড, এর উপরে যদি কিছু পান দ্যাট ইজ বোনাস, সেটা হচ্ছে আপনার স্পেশাল ডিভিডেন্ড। সেখানে আবার যদি সিগনিফিক্যান্ট ক্যাপিটাল ইরোশনের রিস্ক থাকে? না, এটাই বললাম যে সিগনিফিকেন্ট ক্যাপিটাল ইরোশনের রিস্কটা আসলে আমার আসবে কখন, আমি যদি ইনভেস্টমেন্ট করি মিউচুয়াল ফান্ডে বা ডিভিডেন্ড পেইং স্টকে, আমার কিন্তু মাথায় রাখতে হবে যে আই এম ইনভেস্টিং ইট ফর লং টার্ম। ওকে আমি কিন্তু এটা আজকে কিনে ডিভিডেন্ডকে বিক্রি করে দিব এই উদ্দেশ্য নিয়ে গেলে কিন্তু তাহলে আবার সমস্যা। ওকে আর অবভিয়াসলি যে কোম্পানিগুলো ভালো, ওরা কিন্তু বছরে 2-1 বার ডিভিডেন্ডের পরে যদি কমেও, যেটা থিওরিটিক্যাল অ্যাডজাস্টমেন্ট, তারপরেও কিন্তু ওরা আবার ওদের আগের জায়গায় চলে যায়। ওকে সো আমাদের সেইটুকু ধৈর্য থাকতে হবে যে আমরা অ্যাটলিস্ট ওইটুকু সময় পর্যন্ত শেয়ারটাকে ধরে রাখতে পারবো। ওকে ইটস অল অ্যাবাউট লং টার্ম ইনভেস্টমেন্ট। হ্যাঁ, পেশেন্স, ইটস অল অ্যাবাউট লং টার্ম ইনভেস্টমেন্ট, পেশেন্স। ওকে আর এর বাইরে আমরা বিভিন্ন সেক্টর সম্পর্কে আপনার কাছ থেকে যদি তাদের আউটলুক শুনতে চাই, লাইক আমরা ব্যাংক দিয়ে শুরু করি, সবচেয়ে বড় সেক্টর। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে ব্যাংকিং এবং স্টক মার্কেটের মধ্যে আমি কোনটা নিয়ে বেশি, আমি অবশ্যই ব্যাংক সেক্টর নিয়ে বেশি, কারণ ব্যাংকের যে এনপিএলটা দেখানো হচ্ছে সেটা আসলে কিছুটা ডাউনসাইডভাবে দেখানো হচ্ছে, কারণ আমাদের ব্যাংকগুলোকে কিন্তু বাংলাদেশ ব্যাংক প্রতি বছরই আপনার প্রভিশন অ্যাডজাস্টমেন্টের সময় দিচ্ছে। তো দেখা গেছে যে আমাদের যেটুকু প্রভিশন দেখা দরকার তার 25% রেখে কিন্তু আমরা পার পেয়ে যাচ্ছি। এবং
উইলফুল ডিফল্টারদেরকে যদি আমরা পানিশ করতে না পানিশ পারি। না করতে পারি, আমাদের এটা একটা একদম এক্সাম্পলারি পানিশমেন্ট দিতে হবে। কারণ আমাদের এখানে আসলে অনেকেই ধারণা হয়ে গেছে যে আমরা আসলে লোন নিব ব্যাংক থেকে, এমপ্লয়মেন্ট করব, এই ধোয়া তুলে আমরা আসলে ব্যাংকে টাকা ফেরত দিব না, আমার তো কোম্পানি দিছি, এমপ্লয়মেন্ট করতেছি, ফ্যামিলিগুলো কেমনে চলবে। ইটস আওয়ার মানি, ইউ আর টেকিং মানি ফ্রম আস, উই আর গিভিং ইউ দ্য ডিপোজিট, ইউ আর নট এন্টাইটেলড নট টু গিভ আস ব্যাক আওয়ার মানি। তোমার টাকা দিতে হবে। এই সমস্ত ইমোশনাল রেটরিক দিয়ে হ্যাঁ, আসলে আমাদের টাকায় লেখাও থাকে যে চাহে মাত্র বাহককে দিতে বাধ্য থাকিবে। ফেয়ার So, এটা ফাইন্যান্সিয়াল আমার টাকা। ট্রানজ্যাকশনকে অবশ্যই করা না। যাবে So, না। এই ব্যাংকিং সেক্টরটা আসলে প্লেগড বাই এনপিএল এবং উইলফুল ডিফল্টার্স, যেটাকে যদি আমরা শক্ত হাতে দমন না করতে পারি, আপনি সিম্পলি চিন্তা করেন যে আমাদের ব্যাংকগুলা রিসেন্টলি এরকম হয়েছিল যে 3 লাখ টাকা তুলতে গেছে, বলছে ভাই বিকালে আসে। So, এই লেভেলের এরকম liquidity প্রচুর crunch কেমন ঘটনা করতেছে? আছে। কারণ মানুষজনের কিন্তু ব্যাংকের উপর ওকে, আস্থা লেটস ফেলতেছে। ব্যাংক পাস, ইন্স্যুরেন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল, আপনার আউটলুক কি? টেক্সটাইলের আসলে আউটলুকটা আমার কাছে মানে আমাদের ইকোনমিক্স টেক্সটাইল ডিপেন্ডেন্ট অবভিয়াসলি। সো আমরা যতই এবং ফর সাম রিজন কিছু টেক্সটাইল মালিক হয়তো কিছু সময় কিছু খারাপ কাজ করে থাকবেন, হুইচ ইজ অবভিয়াস, আমরা পেপারও দেখি, বাট টেক্সটাইল সেক্টরের ইকোনমিতে কিন্তু অবদান আমরা মানে অনস্বীকার, যেটা আমাদের মানতেই হবে। তারপরও কেন জানি সবচেয়ে বেশি ঝামেলা টেক্সটাইল মালিকদেরই সবসময় আমি দেখি পেপারে পড়াতে যে মনে হয় আমার। এবং ওদের দেখা গেছে যে আসলে মানুষজন একটু ভুলও বোঝে হয়তো অনেক সময়। বাট এই মুহূর্তে টেক্সটাইল সেক্টর ধরেন যেভাবে আগাচ্ছে, আমার কাছে মনে হয় যে দিস ইজ গুড ফর দ্য টাইম বিং। বাট আমি যদি এখন যে কথাটা বলবো, এটা সবাই বলে যে আমাদের ওই ডাইভার্সিফিকেশনে যেতে হবে। এটা আমার ধরনের টেক্সটাইল মালিকরাও জানে, ওরা কেন যেতে পারতেছে না আই ডোন্ট নো। বাট ইফ উই নিড টু হ্যাভ আ ডিপার আন্ডারস্ট্যান্ডিং যে কেন টেক্সটাইল ডাইভার্সিফিকেশন করতে পারতেছে না, উই নিড টু হ্যাভ আ ডায়ালগ উইথ দ্য টেক্সটাইল ওনার্স, যে তোমাদের আসলে সমস্যাটা কোথায়, বলো। পলিসিগত সমস্যা নাকি তোমাদের নিজেদের কোনো হিউম্যান রিসোর্সগত সমস্যা, নাকি কোথায় সমস্যা? ওকে, আপনি তো লাস্ট 2 বছর বা 3 বছর ধরে মার্কেট ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছেন, and, আপনি ফরেনারের সাথে কাজ করছেন। তো আমাদের মার্কেটে কি কি ডেভেলপমেন্ট আপনি সাজেস্ট করেন যেগুলো আশু করা দরকার? আমাদের মার্কেটে আসলে যেটা হয়েছে, আমাদের মার্কেটটা আসলে খুব ছোট। আমি ধরেন 2014 সাল থেকে যদি আমাদের বিও অ্যাকাউন্টের ট্রেন্ড দেখি, 2022 সালে এসেও কিন্তু আমাদের কোনো গ্রোথ নেই, রাদার কিছু ডিগ্রোথ হয়েছে। 10-এর পর থেকে, 10 ধরলাম বাদ দিলাম, 13-14 সাল থেকে শুরু করে 22 সাল পর্যন্ত আমাদের কিছু বিও অ্যাকাউন্টের সংখ্যা কিন্তু কমে গেছে। সো আমাদের মার্কেটের ডেভেলপমেন্ট হবে কখন? যখন আমরা নিজেরা কনফিডেন্টলি মার্কেটে আসতে পারবো। আমার কাছে মনে হয় যে আমাদের মার্কেটে অনেক স্পন্সর যারা আসতেছে, ওদের নিজেদের হয়তো অতটা কনফিডেন্ট নাই, এবং কনফিডেন্টটা ওরা কেন না সেটা আসলে আইডেন্টিফাই করা দরকার, যে তোমরা কেন কনফিডেন্ট না, তোমাদের আসলে সমস্যাটা কোথায়। এবং শেয়ার মার্কেটের ব্যাপার হয়ে গেছে কি, বাংলাদেশে মানুষজন আসলে মনে করে যেটা একটা মানে শর্ট টার্ম মানি মেকিং মেশিন। আমি এরকম বলতে শুনছি কিছু মালিক যে আমি সারা বছর ব্যবসা করে যে টাকা কামাই, শেয়ার মার্কেট 3 মাসে এসে আমি সেটা কামাই ফেলতে পারবো। সো এই ধরনের যে মানসিকতাগুলো, সেগুলো আসলে দূর করা দরকার। ওকে, এটা গেল সাপ্লাই সাইডে। ডিমান্ড সাইডটা, ডিমান্ড সাইডে, হ্যাঁ, ডিমান্ড সাইডে যেটা হচ্ছে যে আমাদের মার্কেট কিন্তু ধরেন ঢাকা, চট্টগ্রাম, দ্য সেম, যে অন্য সেক্টর থেকে টাকা এনে একটা হয়তো শর্ট টার্ম র্যালি প্লে করে তারপর আবার টাকাটা বের করে নিয়ে যাওয়ার একটা প্রবণতা থাকে। হ্যাঁ, সো এটাই বলছিলাম যে এই শর্ট টার্ম প্রবণতা থেকে বের হয়ে আসতে হবে আমাদের। ধরেন মার্কেট কিন্তু শুধু ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট কেন্দ্রিক হলে হবে না। আমার কাছে মনে হয় যে ডিমান্ড সাইড বাড়াতে হলে আমাদের মানুষের অ্যাওয়ারনেস বাড়াতে হবে। রবিনহুড নামে একটা অ্যাপ আছে আমেরিকার। সো ওইটাতে আপনার রিটেল ইনভেস্টর ঢুকে ওদের মতো করে লেখা আছে যে কীভাবে, আমি কিন্তু ধরেন আপনাকে বলি যে কোনো একটা রিটেল ইনভেস্টরকে বলি যে তোমার ব্যালেন্স অফ পেমেন্ট কি তুমি বোঝো, ও কিন্তু আমাকে বলে যে কী বলে এটা। সো আমাদের রিসার্চ এমনভাবে হওয়া উচিত যাতে অ্যানালিস্টরা ছাড়াও নর্মাল মানুষের যাতে বোঝে যে আসলে কী বলতে যাচ্ছে, আউটলুকটা এরকমভাবে। এবং সেটার জন্য ধরেন অ্যাওয়ারনেস বাড়াতে গেলে কিন্তু আমি যদি এখন একজনকে এসে বলে আসো তোমাকে ব্যালেন্স শিট বুঝাই, এটাও কিন্তু দরকার নেই। রবিনহুডে কিন্তু ব্যালেন্স শিট বোঝাচ্ছে না, ওদেরকে একটা কোম্পানি ওয়াইড ধারণা দিচ্ছে, আউটলুক দিচ্ছে এবং কিছু ফাইন্যান্সিয়াল দিচ্ছে, এখন তুমি বোঝো। ওটা সিম্পল, দ্যাটস দ্য অল ইউ নিড। এরপরে তুমি কোনো এক্সপার্টের কাছে আসো। আমাদের একটা বড় সমস্যা হচ্ছে আমাদের কোনো এক্সপার্ট নাই, আমার কাছে মনে হয়। এক্সপার্ট আছে, বাট লাইসেন্সড এক্সপার্ট। লাইসেন্স এক্সপার্ট না, লাইসেন্স এক্সপার্ট আছে, আমি আসলে ভুল বললাম কথা, আমাদের এক্সপার্ট আছে, বাট ওরা ধরেন কোনো একটা অর্গানাইজেশনকে রিপ্রেজেন্ট করতেছে, যে অর্গানাইজেশনের হয়তো ওই সাজেশন দেওয়ার এখতিয়ারই নেই। বাংলাদেশে কিন্তু কোনো ওয়েলথ ম্যানেজমেন্ট কোম্পানি নেই। বাংলাদেশে মিউচুয়াল ফান্ড কোম্পানি আছে, ব্রোকারেজ আছে, ইনভেস্টমেন্ট ব্যাংক আছে, মার্চেন্ট ব্যাংক আছে, কিন্তু আমি ধরেন কাকে আসলে এক্সপার্ট বলবো? যার মার্কেটে 15-20 বছরের এক্সপিরিয়েন্স আছে, সে গিয়ে একজনকে অ্যাডভাইস করতে পারে। এবং আমারও কিন্তু এক্সপিরিয়েন্স না, আমার মতো 8 বছর এক্সপিরিয়েন্স, আমি কিন্তু এখন এক্সপার্ট না। আমি কিন্তু এখন কাউকে বলি যে আসো তোমার সাথে আমি অনেক সাজেশন দিব, ইটস নট লাইক দ্যাট। আপনি যেটা বলছিলেন যে আমি যে কোম্পানিতে কাজ করি এখন, আমরা একটা ডিজিটাল পোর্টাল বানাইছি, যে পোর্টালের মাধ্যমে ইউ ক্যান অ্যাকচুয়ালি ট্র্যাক ইউর গোলস, যে আপনার ফাইন্যান্সিয়াল গোল কী।
আপনি 5 বছর পরে কি করতে চান, আপনার রিটায়ারমেন্টের গোল কি। আমাদের তো মানে শেয়ার মার্কেট বাদ দিলে আমাদের তো এমনিতেও কোনো রিটায়ারমেন্ট গোল থাকে না। অ্যাজ এ হিউম্যান বিং, Right, অ্যাজ এ right. বাংলাদেশের মানুষের এই জিনিসগুলোর এই অ্যাওয়ারনেসগুলো নাই। তুমি আসলে নট নেসেসারিলি তোমার খালি শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে হবে। তুমি আমার কাছে আসো, আমি তোমাকে বলে দিব। তুমি ইনভেস্ট করো সঞ্চয়পত্রে, তুমি পার্ট করো কোনো একটা ব্যাংকের ডিপিএসে, তুমি পার্ট করো কোনো একটা মিউচুয়াল ফান্ডের এসআইপিতে, তুমি পার্ট করো সরাসরি ইকুইটিতে। তুমি তোমার ফাইন্যান্সিয়াল হেলথ নিয়ে আমার কাছে আসো। ওকে, প্রোডাক্ট ডেভেলপমেন্ট হচ্ছে কিনা যথেষ্ট? অবশ্যই হচ্ছে না। প্রোডাক্ট ডেভেলপমেন্ট ধরেন 2017 সালে আমাদের এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড রুল হয়েছে, এখন 2022 সাল। ওকে, এখন পর্যন্ত এই রুলটার এগেনস্টে কোনো ফান্ড লঞ্চ হয় নাই। মানে এটা আসলে কেন হয় না বাংলাদেশে অনেক কিছু আমি উত্তর পাই না। আমি সব জায়গায় দিকে, সব টক শোতে বলেন বা পেপার পত্রিকা বলেন, সবাই বলে এটা হইতে হবে, এটা হইতে হবে, এটা করতে হবে, কিন্তু হচ্ছে না কেন? দ্যাট ইজ সামথিং আই ওয়ান্ট টু ফাইন্ড আউট। আমি জানতে চাই যে কেন হচ্ছে না। ওকে। এটা আমার কাছে যে আমি খুঁজে টুজে যে অ্যান্সারটা পেয়েছি আর কি, এটা হচ্ছে যে ধরেন 4টা অর্গানাইজেশনকে একসাথে ফাংশন করতে হবে, একটা এখনো রেডি না, তাদের বোর্ড হয়েছে, ম্যানেজমেন্ট হয়েছে, বাট তাদের প্ল্যাটফর্ম রেডি হয়নি, এই ধরনের। লাইক আমি সিসিপির কথা বলতে পারি এরকম। আচ্ছা, যাই হোক, অন্যান্য প্রোডাক্ট ইটিএফ ছাড়াও হ্যাঁ, মানে ধরেন প্রোডাক্ট ডেভেলপমেন্ট একটা খুব ইম্পর্টেন্ট পার্ট। যেমন আমার খুব ফেভারিট একটা ওয়েবসাইট হচ্ছে মর্নিং স্টার। ওদের ওখানে গেলে আপনি দেখবেন যে ওখানে আপনার প্যাকেজ করা থাকে যে তুমি কি গ্রোথ স্টক কিনতে চাও, গ্রোথ কোম্পানি এগুলো আছে, বা তুমি ভ্যালু কিনতে চাও, ভ্যালু কোম্পানি এগুলো আছে। আমার মনে হয় যে এগুলো ডেভেলপ হয়নি, এটা এন্টারলি ট্রু না। হয়তো কোনো কোনো কোম্পানি নিজেরা হয়তো এগুলো বের করে রাখছে, তারা হয়তো তাদের ক্লায়েন্টদের সার্ভিস দেয়। ধরেন প্রোডাক্ট ডেভেলপমেন্ট হবে কখন, যখন আমরা নিজেরা দেখবো যে মার্কেটে আসলে ডিম্যান্ড আছে। আমাদের কারেন্ট যে প্রোডাক্ট, এগুলোর তো ডিম্যান্ড নেই। আমি ধরেন ইন্ডেক্স ফান্ড লঞ্চ করবো, আমাদের ইন্ডেক্সের রিটার্ন গত 1 বছরে 8.23% নেগেটিভ। সো মানুষ এটা দেখলে তো আসবে না। আমার কাছে মনে হয় যে, আমি আবারও বলবো যে আমাদের অ্যাওয়ারনেসটা বাড়ানো খুবই জরুরি, এবং আমার কাছে মনে হয় কোনো না কোনোভাবে, কোনো না কোনো কারণে আমরা অ্যাওয়ারনেসটা প্রপারলি তৈরি করতে পারতেছি না মানুষের মধ্যে। কেন Okay. পারতেছি না সেটা আমি জানি না। আমি মাঝে মাঝে দেখি যে কিছু বিনিয়োগের সরে কথা, বা আপনার মাঝে মাঝে দেখি যে ইনভেস্টরের দিন একটা খাওয়া দাওয়ার একটা প্রোগ্রাম হয়। ওই প্রোগ্রামের মাধ্যমে আমি নিজে কটা প্রোগ্রামে ছিলামও। আই ক্যান টেল ইউ যে ওই প্রোগ্রামের মাধ্যমে ফ্রুটফুল কিছু জানা কোনো ইনভেস্টরের পক্ষে সম্ভব না, এবং ওই প্রোগ্রাম দিয়ে ফ্রুটফুল কিছু করাও সম্ভব না। দ্যাট ইজ ক্যান বি মিট অ্যান্ড গ্রিট প্রোগ্রাম। আচ্ছা, আমাদের এখানে প্রফেশনাল ফান্ড ম্যানেজারদের সংখ্যা, আপনি তো একজন চার্টার্ড ফিনান্সিয়াল অ্যানালিস্ট, আপনাদের কমিউনিটিতে আছে, বাট তারপরেও ইনস্টিটিউটগুলো কি ইনস্টিটিউটের সংখ্যা তার চেয়ে বেশি ইনভেস্টমেন্টের জন্য? এই পরিমাণ তো ভালো গ্র্যাজুয়েটস কি আছে কিনা, বা না, হিউম্যান রিসোর্স একটা বড় সংকট। এটার একটা বড় কারণ হচ্ছে যে ধরেন আমাদের এখানে ধরেন যারা সিএফএ বা যারা সিএফএ অ্যাসপায়ারিং, এদেরকে ধরেন যদি হায়ার করতে হয়, দে নিড এ প্রিমিয়াম। ওকে, এবং এই প্রিমিয়ামটা কিন্তু শুধু কয়েকটা কোম্পানি ছাড়া কেউ দিতে পারবে না। দিতে হতে পারবে, বাট দিচ্ছে না। ওকে, সো ওদের হয়তো এই বিশ্বাসটুকু নাই যে এদেরকে দিয়ে আসলে হয়তো কাজ হবে না। হয়তো মার্কেট যেভাবে চলে আসছে, ওরা দেখতেছে যে ঠিক আছে, আমি তো প্রতি বছরে 2-1 গ্যামলিং শেয়ার পাচ্ছি, সো আমি এটা দিয়েই লাভ করে ফেলবো। আমি তো জানি কোনটা, মানে দে আর সো কানেক্টেড দ্যাট দে হ্যাভ দ্যাট কনফিডেন্স যে আমি কোনো সিএফএ চার্টার যে অ্যানালিস্ট না করলে আমি পারবো। got it. Lots of structural changes we need for a stable and good market. মানে আপনি যদি আমাকে বলেন যে আমার মনে হয় যে পুরো বাংলাদেশেই লটস অফ স্ট্রাকচারাল চেঞ্জ দরকার, নট অনলি ক্যাপিটাল মার্কেট। ওকে, আমরা শোর প্রায় শেষ দিকে চলে এসেছি। শশী ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। পরবর্তীতে আবার আপনার সাথে দেখা হবে নিশ্চয়ই। ইনশাল্লাহ। দর্শক, শশী ভাইয়ের সাথে আজকের পুরো আলোচনায় আমরা একটা মূল্যবান পরামর্শ পেয়েছি। সেটি হচ্ছে যে বাজার যখন একটু ডিপ্রেসড থাকে, ক্যাপিটাল গেইন চেঞ্জ না করে আমাদের আসলে এমন দামে ভালো শেয়ার কেনা উচিত যাতে লভ্যাংশটা ভালো পাওয়া যায়। 23 সাল নিয়ে উনি মডারেটলি অপটিমিস্টিক, বাট প্রচুর যদি কিন্তু আছে। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি।